আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? রামপাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আনোয়ারুল কাদির সোহাগ, সহকারী শিক্ষক, ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, রামপাল বাগেরহাট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা রামপাল অনলাইন স্কুলের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসের আয়োজন করেছি, এখানে আমরা বিভিন্ন বিষয়ে ক্লাস নিচ্ছি। তো আমি আজকে মূলত তোমাদের দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে আলোচনা করব। আসলে আমরা অনেক সময় বলে থাকি যে বাংলা আসলে একটি সহজ সাবজেক্ট, কিন্তু আমি আমার একটা অভিজ্ঞতা থেকে তোমাদের বলি, বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু বাংলা প্রথম পত্রে A+টা মিস করে এসএসসি পরীক্ষায় বা জেএসসি পরীক্ষায়, কেন জানি না। তো আমার মনে হয় বাংলার যে গদ্য বা পদ্যগুলো, এগুলো একটু বুঝে পড়লে আমাদের শিক্ষার্থীদের এই সমস্যাগুলো আর হওয়ার কথা নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের পাঠে চলে যাওয়া যাক। তার আগে আমি তোমাদের বলতে চাই যে আজকের ক্লাসটায় তোমাদের একটু টেন্সড হওয়ার দরকার নেই, জাস্ট রিল্যাক্স, আমরা গল্প করতে করতেই শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইনে আছো, তোমরা যারা দেখছো, তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় সাউন্ডে, লাইটে, তোমরা কমেন্টে লিখো, এবং তোমাদের যারা বন্ধুরা আছে তাদের দেখার সুবিধার্থে তোমরা এটাকে তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিতে পারো। আচ্ছা, আমি নিজেও আমার টাইম লাইনে শেয়ার করে দিব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাংলা প্রথম পত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক বা বঙ্গবন্ধুকে নিয়ে কি কবিতা আছে তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, ঠিক ধরেছ, অনেকগুলোই রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক, কিন্তু মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা রয়েছে একটি, সেটা হলো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। তো আমরা আজকে এই কবিতাটি নিয়ে আলোচনা করব, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, আমি জাস্ট পাঠের নামটা একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে। এই শব্দটি কিভাবে আমাদের হলো। কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ। তো আসো আমরা একটু নির্মলেন্দু গুণ সম্পর্কে জেনে আসি। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, কবি নির্মলেন্দু গুণ 1945 সালের 21শে জুন নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। দেখো, তার গ্রামের নামটা কি অত্যন্ত মিষ্টি, কাশবন। আমরা এরপরে আরও অনেক কিছুই পাবো, কবির জীবনটাই অনেক রোমান্টিকতায় ছেয়ে আছে। তার গ্রামের নাম থেকেই শুরু করে আমরা দেখব কাশবনের মতো তার প্রত্যেকটা নামই রোমান্টিক, তার লেখালেখির নামগুলো অনেক রোমান্টিক। তো কবি 1945-এর 21শে জুন কাশবন গ্রামে জন্মগ্রহণ করে। কবির পিতার নাম সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী, কবির মাতার নাম বীণাপানি গুণ। কবির মাতার নাম বীণাপানি গুণ চৌধুরী। কবি আমাদের আজকের এই যে কবি 1962 সালে সে
বারহাট্টা সিকেপি ইনস্টিটিউট থেকে 3 বিষয়ে লেটার সহ ম্যাট্রিক পাশ করেন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন ওই সময়, ওটা অনেক চমৎকার রেজাল্ট। এরপর কবি নেত্রকোনা কলেজে ভর্তি হন 1964 সালে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ আইএসসি পরীক্ষা দেন তিনি, এবং আইএসসি পরীক্ষায় তখন ঢাকা বোর্ড থেকে মাত্র 119 জন প্রথম বিভাগে পাশ করে, এবং নেত্রকোনা থেকে একজনই প্রথম বিভাগে পাশ করে, তিনি হলেন আমাদের কবি নির্মলেন্দু গুণ। যেহেতু এত মেধাবী কবি, বাবা মা চাইলেন যে নির্মলেন্দু গুণ ডাক্তার হবে, কিন্তু না, সে ডাক্তারিতে চান্স পেল না, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে চান্স পেল। ভর্তির প্রস্তুতি চলছে, হঠাৎ তার জীবনে চলে এলো একটু নতুন মোড়। সেই মোড়টা জানতে হলে আগে আমরা একটু নির্মলেন্দু গুণকে দেখে আসি। তোমরা দেখো, কবি নির্মলেন্দু গুণ নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কবি নির্মলেন্দু গুণ তার চেহারায় দেখে হঠাৎ করে যেন মনে হবে কোনো কি মুসলিম সাধু, মুসলিম হুজুর, কোনো মুসাল্লি দাড়িওয়ালা। তা আমরা অনেকেই বিভ্রান্ত হই এই দাড়িওয়ালা লোকটাকে মুসলমান ভেবে। কিন্তু এই যে দাড়িওয়ালা বা এই দাড়ি রাখা, এগুলো কোনো কিছুই তার জীবনে খুব পজিটিভ কিছু আসেনি, বরং টার্ন নিয়েছে ভিন্ন দিকে। আমরা চলে যাই তার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে পড়ার বিষয়ে ভর্তি হবে, প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নির্মলেন্দু গুণ গ্রামে চলে আসলেন। দাঙ্গা শেষে তিনি যখন ভর্তি হতে গেলেন, মজার ব্যাপার, তিনি দেখলেন ওই হিন্দু মুসলিম দাঙ্গার ফলে বলি হতে হলো তাকে, তার নামটি লাল কালি দিয়ে কেটে দেয়া। তো যাই হোক, খুব সমস্যার মধ্যে দিয়ে হলো। পরে অবশ্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি স্নাতক পাশ করেছেন। কর্মজীবনে কবিতা লেখার পাশাপাশি তিনি একজন চমৎকার চিত্রশিল্পী, এবং তিনি সাংবাদিকতার সাথেও জড়িত। তো আমি তোমাদের ওই সময়ে তার জীবনের একটি ঘটনা বলতে চাই, এই হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে, তার দাড়ি রাখা, তার সব কিছু। এই সময় তার একটা বিরূপ প্রতিক্রিয়া হয়, সে একটি কবিতা লেখে। আমরা সেই কবিতাটা একটু দেখতে চাই, একটি বিরূপ কবিতা। কবিতার নাম কসাই। সেখানে নির্মলেন্দু গুণ লিখেছেন, একদিন এক বিজ্ঞ কসাই ডেকে বলল, এই যে মশাই, বলুন দেখি পাঠা কেন হিন্দুরা খায়, গরু কেন মুসলিমে? আমি বললাম, সে অনেক কথা, ফ্রেশ করে তা লিখতে হবে কর্ণফুলীর এক রিমে। কসাই শুনে মুচকি হাসে, বেশ বলেছেন খাঁটি, আমি কিন্তু একই ছোড়াই এই দুটোকেই কাটি। যাই হোক, এই নির্মলেন্দু গুণের এই যে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এই যে কসাইকে নিয়ে সে বিদ্রুপ করে এই কবিতাটি লিখেছিলেন। যাই হোক, এই নির্মলেন্দু গুণ, আমরা যদি তার সাহিত্য জীবনে প্রবেশ করি, আমরা দেখব তার কবিতাগুলো অত্যন্ত রোমান্টিক। তার নামগুলো আমি আসলে তোমাদের কি বলবো প্রিয় শিক্ষার্থীরা, আমি তার কবিতার নামগুলো পড়েই শিহরিত হই, কাব্যগ্রন্থের নামগুলো। আমি তোমাদের কয়েকটা বলি, তোমরা মন দিয়ে শুনছো তো? আমি একটু পরেই তোমাদের মেমোরি টেস্ট নিব কিন্তু, সুতরাং মন দিয়ে শুনবে, প্রয়োজনীয় তথ্যগুলো নোট করে নিবে। তার একটি কাব্যগ্রন্থের নাম প্রেমাংশুর রক্ত চাই। দারুণ না নামটা? এরপর 1972 সালে তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, না প্রেমিক না বিপ্লবী। এরপর 73-এ তিনি লেখেন কবিতা অমীমাংসিত রমণী। 1979 সালে তার একটা বই খুব আলোড়ন সৃষ্টি করে, বইটির নাম তার আগে চাই সমাজতন্ত্র। এরপর 1981 সালে তিনি লেখেন চাষাভূষার কাব্য
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখতে হবে এই চাষাভূষার কাব্য, এই কাব্যগ্রন্থটি কি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের আজকের এই আলোচ্য কবিতাটি এই চাষাভূষার কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার 1984 সালে তিনি একটি রোমান্টিক বই লেখেন, যার নাম দেন আবার একটা ফু দাও। 87 সালে তার বই বের হয় দুঃখ করো না বাঁচো। দেখো, নামগুলো প্রত্যেকটা নামের মধ্যেই কেমন জানি একটি রোমান্টিকতা রয়েছে। এরপর 1989 সালে আরো রোমান্টিক একটা বই বের হয়, যখন আমি বুকের পাঁজর খুলে দাঁড়াই। নামগুলো চমৎকার না? এরপর 1996 সালে তার যে কবিতার বইটি প্রকাশিত হয়, তার নাম দেয় প্রিয় নারী হারানো কবিতা। তোমরা হয়তো নামগুলো শুনে বুঝতে পারছো তার মধ্যে প্রেম, বিরহ এগুলো ক্ষণে ক্ষণে কাজ করেছে। এবং 2000 সালে সে লেখে আমি সময়কে জন্মাতে দেখেছি। কাব্যগ্রন্থের পাশাপাশি সে গল্পগ্রন্থও লিখেছে, যেমন তার একটি গল্পগ্রন্থের নাম আপন দলের মানুষ। এরপর সে লিখেছে আত্মজীবনীমূলক গ্রন্থ আমার ছেলেবেলা, তারপর আমার কণ্ঠস্বর ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কবির জীবনী, কবির পেশা, কবির জন্ম, পিতামাতা অনেক কিছুই কিন্তু আমরা জেনেছি। এবার আসলে কবির পুরস্কার নিয়ে জানি, সে কি কি পুরস্কার লাভ করেছে। কবি নির্মলেন্দু গুণ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21শে পদক পেয়েছেন, স্বাধীনতা পুরস্কার পেয়েছেন হাসান হাফিজুর রহমান পুরস্কার। প্রিয় শিক্ষার্থীরা, নির্মলেন্দু গুণ নিয়ে আমরা আর বেশি কথা বলবো না, শুধু 2 মিনিটের একটা মেমোরি টেস্ট। তোমরা কেমন শুনেছো, কতটা বুঝেছো, সেটা একটু যাচাই করে নিই। তো চলো আমরা একটু দেখে নিই কবি নির্মলেন্দু গুণের সম্পর্কে তোমরা কতটা জানলে। প্রথমেই আসো, আমরা কবি নির্মলেন্দু গুণের ছবি দেখতে পাচ্ছি। এবার আমার তোমাদের কাছে প্রশ্ন, কবির জন্ম কত সালে? তোমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করো। তার পিতার নাম কি ছিল তোমাদের মনে আছে তো? মাতা কে ছিলেন? তার গ্রামের নাম কি? তার পেশা কি ছিল? তার অন্তত একটা কাব্যগ্রন্থের নাম বলবে যে কাব্যগ্রন্থ থেকে আমাদের এই কবিতাটি নেওয়া হয়েছে, এবং পুরস্কার ও সম্মাননা। তো চলো চেক করে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কবির জন্ম কত সালে? ইয়েস, 1945 সালে। চমৎকার। তার পিতার নাম ছিল সুখেন্দু প্রকাশ গুণ। দারুণ, তোমরা নিশ্চয়ই বলতে পেরেছো। তার মাতার নাম বিনাপানি গুণ। দেখো, তার মায়ের নামটাও চমৎকার। তার জন্মগ্রাম আমি আগেই বলেছিলাম, অত্যন্ত রোমান্টিক একটা নাম, কাশবন। তার পেশা কি ছিল তোমরা বলো? হ্যাঁ, তিনি তো কবি, কবির পাশাপাশি তিনি চিত্রশিল্পী, কিন্তু তিনি সাংবাদিকতার সাথেও জড়িত। কোন কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে? চাষাভূষার কাব্য। ভেরি গুড, এটা মনে রাখতে হবে, এটা তোমাদের পরীক্ষায় আসে জ্ঞানমূলক প্রশ্নে। এরপর তিনি কি কি পুরস্কার পেয়েছেন? তিনি পুরস্কার পেয়েছেন 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার ইত্যাদি ইত্যাদি। তো ওকে স্টুডেন্ট, চলো এবার আমরা কবিতায় ফিরে যাই। তোমরা জানো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতাটি কিন্তু কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে লিখেছেন, এবং এই কবিতায় তিনি আমাদের একটি গল্প শুনিয়েছেন যে আসলে স্বাধীনতা শব্দটি আমরা কিভাবে পেয়েছি। তোমরা জানো আমরা যুদ্ধ করে পেয়েছি, ঠিক আছে, কিন্তু সেই যুদ্ধটা কোথা থেকে এসেছে, কার অনুপ্রেরণায়, কার উৎসাহে? রাইট, তিনি ছিলেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং আজকের এই কবিতায় নির্মলেন্দু গুণ আমাদের ঠিক সেই গল্পটি শুনিয়েছেন যে কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের জন্যে চিরদিনের জন্যে স্বাধীনতা শব্দটিকে এনে দিলেন। চলো শুরু করা যাক কবিতাটি। আমি তোমাদের অর্থ করে করে পড়িয়ে যাচ্ছি, আশা করি তোমরা বুঝবে। কবি প্রথম প্যারায় লিখেছেন, একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে।
কখন আসবে কবি? দেখো, এই যে 3টা লাইন আমরা পড়লাম, কবি এখানে বোঝাতে চেয়েছেন যে একটা উদ্যানে লক্ষ লক্ষ মানুষ বসে আছে একজন কবির জন্যে। কে এই কবি? ইয়েস, এই কবি বলতে নির্মলেন্দু গুণ এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বলেছেন। কোন উদ্যানের কথা বলা হয়েছে? কোন উদ্যানে লক্ষ লক্ষ শ্রোতা বসে আছেন? সোহরাওয়ার্দী উদ্যানে, রেসকোর্স ময়দানে। এবং এখানে একটি শব্দ আছে, উন্মত্ত। উন্মত্ত মানে ক্ষিপ্ত। জনগণ অধীর আগ্রহে ভোর থেকে অপেক্ষা করতেছে সেই তাদের প্রিয় নেতা, যাকে কবি কবি বলে আখ্যায়িত করেছেন, সেই কবি আসবেন, শোনাবেন তার অমর কবিতা। চলো পরের লাইনগুলোতে চলে যাই। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষ ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়াই ঢাকার হৃদয় মাঠখানি? প্রশ্ন করেছেন কবি। এই লাইনগুলো যদি আমরা ব্যাখ্যা করি, তোমরা জানো এখন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ রেসকোর্স ময়দানের পাশেই রয়েছে শিশু পার্ক। তো আজকের যারা শিশু, তোমরা এই 10ম শ্রেণীতে পড়ো, আজকের দিনের যে শিশুরা, তোমরা কিন্তু সেদিনের ইতিহাস জানো না। কবি তোমাদের উদ্দেশ্যে বলছেন, সেদিন 1971 সালের সেই দিনে এই রেসকোর্স ময়দানের পাশে শিশু পার্কটি ছিল না। এবং কবি বোঝাতে চাচ্ছেন তাহলে কেমন ছিল ঢাকার হৃদয় মাঠখানি। সোহরাওয়ার্দী উদ্যানকে কবি বলেছেন ঢাকার হৃদয় মাঠ। চলো জানি কেমন ছিল মাঠটি। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনটা যখনই পড়ি আমার কেন জানি নিজের হাতের দিকে চোখ চলে যায়। আমার হাতটাও কালো কিনা? কিন্তু না, তোমার আমার কালো হাতকে এখানে নির্দেশ করা হয়নি। এই কালো হাত কালো রঙের হাত নয়। এই কালো হাত বলতে কবি তাদেরকে বুঝিয়েছেন যারা 1971 সালে স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে, যারা বাংলাদেশ স্বাধীন হোক কখনো চায়নি। কবি তাদেরকে নির্দেশ করেছেন যে যদিও তাদের অনিচ্ছাকৃত হলেও তারা চায়নি, তবুও বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার পরেও তারা চেষ্টা করছে সেসব ইতিহাস মুছে ফেলতে। চলো দেখা যাক পরের লাইনগুলো। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। কি বুঝিয়েছেন কবি এখানে? কবিহীন এই বিমুখ প্রান্তরে। কবিকে? কবি নির্মলেন্দু গুণ নয়, কবি বঙ্গবন্ধু শেখ মুজিব। কবিহীন, কবি আজ নেই। তার অনুপস্থিতিতে ফাঁকা মাঠে কারা গোল করার চেষ্টা করছে? কারা চেষ্টা করছে নতুন করে কোনো কিছু ইতিহাস তৈরি করতে, সত্যিকার ইতিহাস মুছে ফেলতে? কবি তাদের কথা নির্দেশ করেছেন। কবি হতাশ হয়েছেন। কবি ভাবছেন হয়তো ইতিহাস মুছে যাবে, সত্যিকার ইতিহাস তোমরা জানতে পারবে না। চলো কবি এরপরে কি বলছেন। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। কবি কি বলেছেন এখানে? কবি আমাদের আশ্বস্ত করেছেন যে হে অনাগত দিনের শিশু, যারা আগামী দিনে আসবে, যারা এখন শিশু, মুক্তিযুদ্ধ দেখোনি, বাংলার ইতিহাস জানো না, তোমাদের জন্যে কবি এই কবিতাটা লিখে রেখে যাচ্ছেন, যেন এই কবিতাটা পড়ে হলেও আমরা সেই শ্রেষ্ঠ কবির কথা, শ্রেষ্ঠ কবিকে বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই শ্রেষ্ঠ মাঠের কথা। শ্রেষ্ঠ মাঠ কোনটা? সোহরাওয়ার্দী উদ্যান। সেই শ্রেষ্ঠ মার্চ কোনটা? 7ই মার্চ। সেই শ্রেষ্ঠ বিকেল, 7ই মার্চের বিকেল। সেই গল্পগুলো কবি এই কবিতায় লিপিবদ্ধ করেছেন, যেন আমাদের আগামী দিনের শিশুরা এই কবিতা থেকে তারা জানতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, চলো, সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। কবি সেদিনের বর্ণনা দিচ্ছেন। সেদিন এই সোহরাওয়ার্দী উদ্যান শুধু দুর্বাদলে অর্থাৎ ঘাসে ঢাকা একটা মাঠ ছিল, একটা অখণ্ড আকাশ ছিল, সেখানে লক্ষ লক্ষ জনতা সমবেত হয়েছিল ভোর থেকে। কবি লিখেছেন, আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল সেই ধুধু মাঠের সবুজে।
কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক ঝাঁক উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানিরা দল বেঁধে। দেখো কবি এখানে কি বুঝিয়েছেন? সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে 1971 সালে 7ই মার্চ কারা কারা এসেছিল শ্রমিকরা, লোহার শ্রমিক। লোহার শ্রমিক কি বলতে কবি কি বুঝিয়েছেন? লোহার শ্রমিক অর্থ হলো, তোমরা জানো শ্রমিকরা কাজ করতে করতে তাদের শরীর, তাদের হাত, তাদের বাহু অনেক শক্ত হয়ে যায়। তাই সেই শক্ত সুঠামো দেহের শ্রমিকরা ছুটে এসেছিল সোহরাওয়ার্দী উদ্যানে। এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। উলঙ্গ কৃষক কি জিনিস? উলঙ্গ কৃষক হয়তো তার গায়ে কোনো জামা ছিল না, হয়তো গামছা কাঁধে। স্বাভাবিক কৃষকরা খেতে যেভাবে কাজ করে, শরীরে কিন্তু তারা পোশাক সচেতন থাকে না। সেই অবস্থায় তারা শ্রেষ্ঠ কবির শ্রেষ্ঠ কবিতা শোনার জন্য ছুটে এসেছিল সেই সোহরাওয়ার্দী উদ্যানে। এসেছিল নারী, বৃদ্ধ, ভবঘুরে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি। আর তোমাদের মতো যারা শিশুরা, পাতাকুড়ানি, যারা টোকাই বলি আমরা, তারাও কিন্তু ছুটে এসেছিল। কি জন্যে? একটা পরিবর্তন চায়, স্বাধীনতা চায় সবাই। শেখ মুজিব শ্রেষ্ঠ কবির কাছ থেকে একটা শ্রেষ্ঠ কবিতা শুনতে চায়। চলো পরের লাইনগুলোতে যাই। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি? কখন আসবে কবি? দেখো কবি এখানে কি বোঝাচ্ছেন? কবি এখানে বোঝাচ্ছেন সকাল থেকে লোকজন বসে আছে, তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তারা উত্তেজিত হয়ে যাচ্ছে। অপেক্ষার যন্ত্রণা যে কি কষ্টের। একটা লোকের জন্য তারা প্রতীক্ষা করছে সকাল থেকে পথছে, যে আমাদের সেই প্রিয় নেতা কখন আসবে, এসে তাদের দুইটা কথা শোনাবেন, আমাদের আশ্বস্ত করবেন। তাই তাদের সবার মুখে একটাই প্রশ্ন, কখন আসবে কবি? কখন আসবে কবি? এখানে কবিকে বঙ্গবন্ধু শেখ মুজিব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, বঙ্গবন্ধু শেখ মুজিবকে এখানে কেন নির্মলেন্দু কবি বলেছেন? তিনি কিন্তু যথেষ্টই বলেছেন। তোমরা জেনে অবাক হবে, যুক্তরাষ্ট্রের নিউজ উইক পত্রিকায়, আমি তোমাদের তারিখটাও বলছি, নিউজ উইক পত্রিকায় সেখানে বঙ্গবন্ধুকে 1971 সালে 5ই এপ্রিল বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করা হয়েছিল। তাহলে যুক্তরাষ্ট্রের নিউজ উইক পত্রিকা 71 সালে 5ই এপ্রিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবকে তারা কি বলেছে? তারা বলেছে তিনি রাজনীতির কবি। কেন রাজনীতির কবি? তার একটা বক্তব্যে, তার একটা ডাকে পুরো প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যেতে পারে, মানুষের মধ্যে উত্তেজনা চলে আসতে পারে, মানুষ তার ডাকে লাখে লাখে মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে। তাই তিনি রাজনীতির কবি, তিনি রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন করে দিতে পারেন। ঠিক তেমনি নির্মলেন্দু গুণও কি বলেছেন? বলেছেন যে হ্যাঁ, কখন আসবে কবি, কখন আসবে কবি। চলো কবিতার একদম শেষ স্ট্যাঞ্জা বা স্তবকে চলে যাই আমরা। কবি শেষ স্তবকে একটু উত্তেজনা এনেছেন, থ্রিল এনেছেন। কি বলেছেন কবি এখানে? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে দাঁড়ালেন জনতার মঞ্চে। তখন পলকে দারুণ, ঝলকে তরিতে জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? কণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। দেখো এই শেষ স্ট্যাঞ্জায়, শেষ স্তবকে কবি যে উত্তেজনাটা এনেছেন, কি উত্তেজনা এনেছেন কবি এখানে? ইয়েস, তোমরা ধরতে পেরেছ। কবি এখানে বোঝাতে চেয়েছেন অবশেষে প্রতীক্ষার পালা শেষ হলো, অতঃপর কবি এলেন, প্রিয় নেতা আমাদের সামনে এসে দাঁড়ালেন। কি বলছেন তিনি দাঁড়িয়ে? ইয়েস, তার মুখ থেকে আমরা সেই অমর কবিতা। অমর কবিতা কোনটা? এখানে অমর কবিতা সেইটা, সেই 7ই মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণ। তোমরা জানো ইউনেস্কো কিন্তু এটাকে প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই ভাষণটি সারা বাঙালি জাতির ভাগ্যকে, ললাটকে পরিবর্তন করে দিয়েছে, আমাদেরকে এনে দিয়েছে একটি লাল সবুজের পতাকা। সেই ভাষণটিতে তিনি বলেছিলেন
তার সেই অমর কবিতা, সেই লাইনগুলো যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবং ওই দিন থেকেই কিন্তু স্বাধীনতা শব্দটি আমাদের হয়ে গেছে। যদিও 7ই মার্চের বক্তব্য, আমরা স্বাধীনতা পেয়েছি, বিজয় লাভ করেছি 16ই ডিসেম্বরে, আরও 9 মাস পরে, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার, এটা বিষয় না। আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি ওই দিন। এবং কি হতো কি হবে জানি না, আমাদের বাঙালি জাতির জন্য স্বাধীনতা শব্দটি চিরস্থায়ী হয়ে গেছে ওই 7ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবের ওই ভাষণের পর থেকে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখানে আরেকটি কথা বলে রাখি, এই শেষ স্তবকে কবি কিন্তু এখানে আরো দুজন কবির ভাব, তাল, লয় তিনি এখানে এনেছেন। কার এনেছেন? তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা যেটা ছিল দেবতার গ্রাস। এবং তোমরা জানো বিষ্ণু দে নামে আরেকজন কবি রয়েছেন, তার ঘোড়সওয়ার, এই দুটো কবিতার তিনি চরণ এখানে ব্যবহার করেছেন। সেই চরণগুলো তিনি এখানে এনে এই কবিতার মধ্যে তিনি জুড়ে দিয়েছেন। তো এই টোটাল কবিতাটা ছিল এরকম যে নির্মলেন্দু গুণ একটা গল্প আকারে আমাদেরকে বলছেন আমাদের স্বাধীনতা পাওয়ার গল্প, কিভাবে স্বাধীনতা শব্দটি আমাদের হলো, কে এনে দিলেন তোমরা বলতে পারবে এখন? ইয়েস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই শ্রেষ্ঠ কবিতাটা কোনটি? 7ই মার্চের ভাষণ। সেই ঢাকার হৃদয় মাঠ কোনটি বলো প্রিয় শিক্ষার্থী? হ্যাঁ, সেই রেসকোর্স ময়দান, যেটাকে আমরা এখন বলি শহীদ সোহরাওয়ার্দী উদ্যান। ভেরি গুড। তোমাদের কিন্তু আমি এই কবিতার মধ্যে অনেকগুলো বিষয় এনেছি যেগুলো তোমাদের পরীক্ষায় জ্ঞানমূলক হিসেবেও কাজে লাগবে। আশা করি আমার এই কবিতাটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের লাইন টু লাইন ব্যাখ্যা করে পড়ে গিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী, আমি আর বাড়াইতে চাই না কথা। তোমাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, এই করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয়ই ঘরে আটকা হয়ে আছো, দম বন্ধ হয়ে যাচ্ছে তোমাদের, স্কুলের জন্য মনটা কি খুব স্মৃতিকাতর হয়ে পড়ছে। আমি জানি তোমরা অনেক সময় আমাদের সাথে শেয়ারও করো, কবে স্কুল খুলবে। আমি জানি না কি হবে, আমরা প্রত্যাশা করছি খুব শীঘ্রই দেশের পরিস্থিতি ভালো হয়ে যাবে, পৃথিবী রোগমুক্ত হবে, আবার সুদিন ফিরে আসবে, আমরা আবার স্কুলে আসব, তোমাদের কলকাকলিতে বিদ্যালয় প্রাঙ্গণ আবার মুখরিত হয়ে যাবে। কিন্তু যতদিন তা না হচ্ছে, প্লিজ 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 তোমরা ঘরে থাকো, সাবধানে থাকো, নিজেদের প্রতি যত্ন নিও, তোমাদের বাবা মা যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন তাদের দিকে খেয়াল রেখো, মাস্ক ছাড়া বাইরে বেরোবে না, সামাজিক যে দূরত্ব এটা মেনটেন করবা, ঘন ঘন হাত ধোবে অন্তত 20 সেকেন্ড করে, ইত্যাদি ইত্যাদি যত সব নিয়মকানুন আছে সব মেনে চলবে। তোমরা পড়াশোনা করবে, পড়াশোনা করার জন্য বাইরে যেহেতু বের হতে পারছো না, তোমরা রামপাল অনলাইন স্কুলের সাথে থাকবে, তোমাদের বন্ধুদের এখানে যুক্ত করবে, তোমরা নিয়মিত আমাদের সাথে ক্লাসে থাকবে, তোমাদের যা পারি যতটা পারি আমরা চেষ্টা করব এই পড়াগুলো দেওয়ার। তোমরা এখান থেকে বুঝে শিখে পড়াটা অন্তত চালিয়ে নেবে, চর্চাটা রাখবে, এই প্রত্যাশা আমাদের। তো আবারও বলি, সাবধানে থেকো, সকলের প্রতি খেয়াল রেখো, ঘরেই থেকো, নিয়মিত পড়াশোনা করো। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, ধন্যবাদ।